আমার সুস্পষ্ট বক্তব্য হচ্ছে এই আন্দোলনের কোনো পর্যায়ে কেউ কখনো কোনোভাবে ঘুণাক্ষর বেসরকারীকরণের পক্ষে মতামত দেননি, মত প্রকাশ করেননি। আপনাদের সমস্যাটা হচ্ছে আপনারা আমরা সবসময় চাই সরকারি ব্যবস্থাকে তার মান কিন্তু জুনিয়র ডাক্তারদের আজকে আন্দোলনটাকে ছোট করে দেখানোর জন্য এই জাতীয় অবান্তর প্রশ্নের অবতারণা কেন যে করা হয় বুঝি না। দাবি উনি যেটা বলতে চাইছেন, আমি ঠিক জুনিয়র ডাক্তারদের দাবিটা যেখানে এসে শেষ হচ্ছে, এটা অনির্বাণের ব্যাখ্যা। অনির্বাণ বলছেন যে এটা সরকারি ব্যবস্থা বনাম বেসরকারি ব্যবস্থার লড়াইয়ের দিকে যাচ্ছে, তাতে করে শেষমেশ বেসরকারি ব্যবস্থা মানে সরকারকে এই রাস্তা হাঁটতে হবে। হ্যাঁ, এগুলি বাস্তবায়িত হলে সরকারি ব্যবস্থা এতটাই ভালো হয়ে যাবে যে বেসরকারি স্বাস্থ্য পরিষেবার প্রয়োজনই থাকবে। বেশ, এবার ইন্দ্রনীলের কাছে আসি। তাহলে এই দাবিগুলো মিটাতে অসুবিধার কিছু থাকা উচিত না, কিন্তু আসলে সবাই আজকে এখানে যারা জুনিয়র ডাক্তার, যারা সিনিয়র ডাক্তার, যারা সাধারণ মানুষ, যারা এই গণ আন্দোলনে সামিল হয়েছে, প্রত্যেকেরই কিন্তু দাবি হলো স্বচ্ছতা। এই আন্দোলন হচ্ছে কিন্তু স্বচ্ছতার জন্য। কিন্তু রাজ্য সরকারের গত কয়েক বছর ধরে, আপনার গত প্রায় 12-13 বছর ধরে যেভাবে এই ঘুঘুরবাসা, এই হেলথ সিস্টেম বলুন বা ওদিকে পুলিশের বিষয়ে, সেখানেও কন্টিনিউয়াসলি যে ঘুঘুরবাসা, যে দুর্নীতির একটা আঁতুড়ঘর তৈরি হয়েছে, সেই জন্য রাজ্য সরকার কখনোই চায় না স্বচ্ছতা। এই যে লাইভ স্ট্রিমিং করবে না, করতে এত দ্বিধা, তার একটাই কারণ, তার রাজ্য সরকারের সদিচ্ছার অভাব। এবং সদিচ্ছার অভাবটা এই জন্য কারণ তাদের স্বচ্ছতার অভাব। আজকে পুরো এই যে ঘটনাটা ঘটেছে, যে গত 9ই আগস্ট আপনারা জানেন যে মর্মান্তিক পরিণতি হয়েছে আমাদের একজন জুনিয়র ডাক্তার, তিনি আমাদের একজন সহকর্মী, আমাদের পশ্চিমবঙ্গের একজন নাগরিক, আমাদের বোন, তাকে আমরা যে নিষ্ঠুরভাবে হারিয়েছি, তার জন্য দায়ী কে বা কারা আগামী দিনে সিবিআই তদন্তে প্রকাশ্যে নিশ্চয়ই পাবে। কিন্তু প্রত্যেকের এই যে হেলথ সিস্টেমে যারা আজকে আন্দোলন করছে, যারা সাধারণ মানুষ, প্রত্যেকে একটা বিষয়ে সহমত, যেটা পুরোটা একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতির শিকার হয়েছে। এবং আমাদের আজকে এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে বারবার করে সোচ্চার হয়েছে। সে ওই আরজি কর মেডিকেল কলেজে, যেখানে ডেপুটি সুপার আক্তার আলী, তিনি নিজে 1.5-2 বছর ধরে তার জন্য বারবার করে কখনো টালা থানায় অভিযোগ দিয়েছে, কখনো বিভিন্নভাবে স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সেক্রেটারি, হেলথ সেক্রেটারি, তাকে পর্যন্ত সচিবকে দিয়েছেন, কিন্তু কোনো অ্যাকশন হয়নি। আজকে যদি সরকারের স্বচ্ছতার দিকে মিনিমাম একটা প্রায়োরিটি থাকতো, যদি মিনিমাম সদিচ্ছা থাকতো, তাহলে তারা অ্যাকশন নিত এবং এই দুর্নীতিটাকে অনেক আগেই ভেঙে দিতে পারতেন। এবং কিন্তু প্রশ্নই এখানে যে দুর্নীতিকে কেন রাজ্য সরকার এত সমর্থন করছে। এই যে অভিক বিরূপক্ষ সিন্ডিকেট, তাদের যে থ্রেট কালচার, এটা অনেক দিন ধরে চলছে, অনেক বছর ধরে চলছে, এবং বারবার করে এখানে সিনিয়র জুনিয়র প্রত্যেককে, এবং কথায় কথায়, কারণ কেন তাদের প্রত্যেকের হাতে তৃণমূলের এই সবুজ আবির প্রত্যেকের মুখে মাখা থাকে, এবং তাই জন্য তারা যা ইচ্ছা খুশি করতে পারে। তাদের ওপর যেই প্রোটেকশনটা রাজ্য সরকার তাদেরকে প্রোটেক্ট করেছে, রাজ্যের পুলিশ প্রশাসন, এই যে বিরূপক্ষ, সে নীলবাতি গাড়ি নিয়ে ঘুরতো, এবং রাজ্যের পুলিশ প্রশাসন তার বিরুদ্ধে কোনো স্টেপ নেয়নি, কোনো পদক্ষেপ নেয়নি। কিন্তু এই পুলিশ প্রশাসন যারা আরজি কর মেডিকেল কলেজকে ভাঙচুর থেকে রক্ষা করতে পারে না, যারা ক্রাইম সিন প্রোটেকশন দিতে পারে না, সেই রাজ্যের পুলিশ প্রশাসন, তারা এই যে পুলিশের পুরো সিস্টেমটা, কলকাতা পুলিশ, তারা সাধারণ নাগরিকরা যখন বলছে যে ক্রাইম সিন ট্যাম্পারিং হচ্ছে, এভিডেন্স ট্যাম্পারিং হচ্ছে, তখন সাধারণ মানুষদেরকে, ব্লগারদেরকে, চিকিৎসকদেরকে, যারা সাধারণ নাগরিক, তাদেরকে চিঠি পাঠাচ্ছে, তাদেরকে থানায় রাত করে ডেকে পাঠাচ্ছে। এই যে অন্যায়কে আরো সমর্থন, এবং তার সাথে যারা যারা মুখ খুলছে, যারা প্রতিবাদী, সেই সকল সুধী নাগরিকদেরকে একটা, তাদেরকে ভয়ের একটা ভীতির বার্তা দিয়ে গেছে কিন্তু রাজ্যের পুলিশ প্রশাসন। সেজন্য আর পুলিশ মন্ত্রীও মমতা বন্দ্যোপাধ্যায়, স্বাস্থ্যমন্ত্রীও মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি এই দুটো পোর্টফোলিও নিজে একদম ইনচার্জ। এবং আমি একটু থামাচ্ছি, জুনিয়র ডাক্তাররা বাসে উঠছেন, একবার একটু শুনে নিই বাসে ওঠার সময় তারা কিছু বলছেন কিনা। কিছু বলছেন কি জুনিয়র ডাক্তাররা বাসে? আমরা মনে করি আমাদের সেফটি, সিকিউরিটি এবং থ্রেট কালচারকে প্রতিহত করার প্রশ্নে আমরা মনে করি দ্বিতীয় অভয়া যাতে আর পশ্চিমবঙ্গের মতো রাজ্যের বুকে যাতে না ঘটে, তাহলে সেই বাসে ওঠবার সময় জুনিয়র ডাক্তাররা কিছু বলে যাচ্ছেন। সম্ভবত যে দাবিগুলির কথা তারা বললেন প্রেস কনফারেন্স করে একটু আগে, সেই দাবিগুলির নিয়েই তারা আলোচনা করবেন মুখ্য সচিবের সঙ্গে, এমনটাই বলেছেন। আমি ইন্দ্রনীল বাবু আপনাকে মাঝখানে থামিয়েছিলাম, প্লিজ যদি আপনি কনক্লুড। ল অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট, আইন শৃঙ্খলা, রাজ্যের পুলিশ মন্ত্রী স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের স্বাস্থ্যও হলো স্টেট সাবজেক্ট, এবং স্বাস্থ্যমন্ত্রী স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে তিনি এই দায়িত্ব এড়াতে পারেন না। গত কয়েক বছর ধরে যেভাবে করে সাধারণ নাগরিকদেরকে ভয় দেখানো, তারা যখনই মুখ খুলছেন, তারা যখন এই যে পুরো অস্বচ্ছতা, এই করাপশন, থ্রেট সিন্ডিকেটের বিরুদ্ধে যখনই মুখ খুলছেন, তখন তাদের বিরুদ্ধে পুলিশ পদক্ষেপ নিচ্ছে। অথচ যারা থ্রেট কালচারকে মানে বছরের বছর ধরে যারা বাহবা দিয়ে গেছে, যারা নিজে এগুলো সব চূড়ামণিগুলো রয়েছে, তাদেরকে বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। করাপশনের, দুর্নীতির এত অভিযোগ
এসেছে, তাও কোনো পদক্ষেপ নেয়নি। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দায় এড়াতে পারেন না, পুরো দায়িত্ব তার। স্বাস্থ্যে যে আজকে দুর্নীতি, আজকে যে অচল অবস্থা, দায় এড়াতে পারেন না। সাধারণ মানুষও আজকে, সাধারণ মানুষেরও কিন্তু একটা সমস্যা হচ্ছে, কিন্তু আপাতত দায়টা কি ঘুরিয়ে দিতে পেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই শুধু স্রেফ বদলির দিকে হেঁটে? বদলির দিকে যে বদলরা চাইছেন না, বদল দরকার, এবং বদল তখনই, কারণ এটা পুরোটা একটা পলিটিক্যাল কালচার চলছে। এই যে থ্রেড কালচার যারা চালাচ্ছে, তারা প্রত্যেকে চালাতে পারছে তাদের, কারণ তাদের মাথার উপর তৃণমূল কংগ্রেসের একটা স্ট্যাম্প রয়েছে এবং তৃণমূল কংগ্রেসের তারা পোর্টফোলিও হোল্ডার। তাই জন্যই কিন্তু আজকে তারা বছরের পর বছর ধরে এত রাজ্যের প্রশাসনের একটা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রোটেকশন পেয়েছে, ডিএমই ডিএইচএস তাদেরকে চেয়ার ছেড়ে দিয়ে তাদেরকে ভক্তি করে। আজকে ডিএমই কে হবে, একটা কলেজের প্রিন্সিপাল কে হবে, কলেজে কে অনার্স পাবে, কে ফেল করবে, কে পাস করবে, সেটা নির্ধারণ করছেন একজন শাসক দলের কয়েকজন একদম কতগুলো জোড়ামণি এগুলো রয়েছে। তো এইগুলো এতদিন ধরে তারা চালিয়ে গেছে, কারণ তারা রাজ্যের শাসক দল। যতক্ষণ এর সলিউশন পলিটিক্যাল সলিউশন দিনের পর, কারণ পলিটিক্যাল উইল সেটার অভাব রয়েছে, তাই জন্যই তারা কিন্তু অ্যাকশন, রাজনৈতিক সদিচ্ছার অভাব রয়েছে বলে প্রশাসনিকভাবে কাজগুলো করা যাচ্ছে না। অনির্বাণ, আপনি যেটা বলছিলেন, আপনার যে যুক্তি ছিল, এটা অসম্ভব একটা রাজ্য সরকারের পক্ষে। ইন্দ্রনীল বাবু তাতে সহমত নন। এখানে যে জুনিয়র ডাক্তার আন্দোলন করছিলেন তাদের সমর্থনে দিল্লিতেও ডাক্তাররা অবস্থানে বসেছিলেন, তাদের বিরুদ্ধে এফআইআরটা যারা করেছিল তারা দিল্লি পুলিশ। সেইখানে কোন সদিচ্ছার অভাবটা ঘটেছিল ইন্দ্রনীল বাবু? কেন এফআইআর করলেন? আপনাদের এই আন্দোলনের প্রতি এত ভক্তি, আপনি নিজেও আন্দোলনে রয়েছেন বলে দাবি করেন, আপনারই দলের পুলিশ দিল্লিতে সমর্থন জানিয়েছে যে ডাক্তাররা, তাদের বিরুদ্ধে এফআইআর করেছে কেন? পুলিশ দলের হওয়া উচিত নয়, উচিত নয় আপনাদের, উচিত নয়। পুলিশ তো অমিত শাহ, না দিল্লি পুলিশ অমিত শাহ চালাবে, আর কে এফআইআর করেছে? আপনি এফআইআর কপি দেখাতে পেরেছেন? আপনাদের একটা কোন একটা পোর্টালে নিউজ ধরে আপনারা চালিয়েছেন, এখনো পর্যন্ত এফআইআর কপি দেখান। আপনারা যে মিথ্যে একটা বার্তা, একটা ভুয়ো নিউজ কন্টিনিউয়াসলি চালিয়ে যাচ্ছেন, সেই হ্যাঁ, তো সেই কপি মামলা করুন তাদের। আপনারা কথায় কথায় এই যে পুলিশকে দিয়ে, আপনি এখানে যত দুর্নীতির কথা বললেন, আপনি কপি দেখান। আপনাদের যে আপনি এখানে যত কিছু কথা বললেন কপি দেখান, প্রমাণ দেখান। অনির্বাণ, এফআইআরটা সত্যি খুব গুরুত্বপূর্ণ, কিন্তু কপি দেখতে চান, ওদের কাগজে বিশ্বাস না থাকে, আপনি তাকে মৃত ঘোষণা করা হচ্ছে, তারপরে তাকে এফআইআর করতে, তখন আপনাদের সদিচ্ছার অভাব থাকে। 6 ঘন্টা ধরে আপনারা এফআইআর করতে পারেন না। একজন আমাদের পশ্চিমবঙ্গের মেয়ে, একজন পশ্চিমবঙ্গে কৃতি সরকার, আপনারা পশ্চিমবঙ্গে, হ্যাঁ তারা দেরি করে না, তারা 6 ঘন্টা দেরি করে না একটা এফআইআর করতে। একজন বোন, আমাদের বাংলার একজন মেয়ে হারিয়েছে, তখন আমরা আলোচনার মূল পয়েন্টটা থেকে ঘুরে যাচ্ছি। দিল্লি অবশ্যই গুরুত্বপূর্ণ, এফআইআর হয়ে থাকবে, সেটাও একই রকম ভাবে খারাপ, কিন্তু দিল্লি পুলিশের এফআইআরটা এক্ষেত্রে বাধা নয়। যা যা দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জুনিয়র চিকিৎসকরা করেছেন, সেগুলো পূরণ করার ক্ষেত্রে। ফলে আমি সেই দাবির কথায় ফিরে আসি। সৈকত, আমূল বদলের দাবি ছিল, আবার স্পষ্ট করেছেন জুনিয়র চিকিৎসকরা। তার মধ্যে আমি কয়েকটা সম্পর্কে সৈকত জিজ্ঞাসা করছি। ধরুন, এই যে মিনিটস আর কার্য বিবরণী, লাইভ স্ট্রিমিং, এর মধ্যে কিছুটা কানাগুলিতে কয়েকদিন ঘুরে বেরিয়েছে বৈঠকের সম্ভাবনাগুলো। বৈঠকের পরে আপাতত বদলির কানাগুলিতে ঘুরে বেড়াচ্ছে। বিনীত গোয়েল কোথায় ছিলেন, কোথায় গেলেন, এই স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কোথায় ছিলেন, কোথায় গেলেন, স্বাস্থ্য ভবনে স্রেফ নেমপ্লেট বদল হলো কিনা, ইত্যাদি ইত্যাদি। কিন্তু যে প্রশ্নগুলোর উত্তর কায়দা করে সরকার এড়িয়ে যাচ্ছে বলে আমার মনে হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, স্বাস্থ্যমন্ত্রী, পুলিশমন্ত্রী, মুখ্যমন্ত্রীর সরকার, নির্বাচন, প্রত্যেকটা মেডিকেল কলেজে। অসম্ভব কি কেন্দ্রীয় সরকারের টাকা লাগে এর জন্য? আগে তো হতো, কেন্দ্রীয় সরকারের টাকা কম থাকতেও হতো। 1, 2, গোটা রাজ্যের হাসপাতালে ভর্তির ব্যবস্থাটাকে এক জানলার মধ্যে আনা, ওয়ান উইন্ডো সিস্টেম, অনলাইন করে দেওয়া। টাকা লাগে কি এর জন্য আলাদা করে? আমরা রাজ্যের কলেজগুলোতে ভর্তির সিস্টেম দেখলাম শেষমেশ হলো, অনেকদিন আগেই চেয়েছিলেন কিন্তু শেষমেশ হলো, করা গেল, কেন্দ্রে আলাদা করে বরাদ্দ লাগলো না। আমি বলছি এর জন্য টাকা লাগে কি? জুনিয়র চিকিৎসকদের এই একটা দাবির সঙ্গে আমি ভীষণভাবে তাদের প্রত্যেক দিনের দৈনন্দিন কাজের সঙ্গে যোগাযোগ পাচ্ছি। তার কারণ কাজলবাবু, অর্ধেক হাসপাতালে গন্ডগোলের উৎপত্তি হচ্ছে, রোগী কেন ভর্তি হচ্ছে না, যার উপরে সত্যিই জুনিয়র চিকিৎসকদের কোনো হাত থাকে না। সৈকত, না দেখুন, আসলে এই বদল রুখতে বদলি এর মধ্যেই উত্তরটা লুকিয়ে রয়েছে। যদি আপনি সিস্টেমের বদল না ঘটাতে পারেন, তাহলে এই সমস্ত ভাবনা চিন্তা কোডাঙ্কোর তৃণমূলের প্রতিনিধির কথা, এই সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় আকাশ কুসুম কল্পনা। এই সরকার কেন বলছেন, কেন মনে হচ্ছে সত্যি কি ইউটোপিয়া বলে কিছু আছে এখানে? একদমই আছে। আপনি এটা ভাবছেন কি করে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার থাকবে, স্বাস্থ্যমন্ত্রী 11 সাল থেকে নিজের পকেটে নিজের দপ্তর ঢুকিয়ে রাখবেন, আর সন্দীপ বিরূপাক্ষরা তারা জাল ওষুধের ব্যবসা হাসপাতালে করবে না। কোন একটা হাসপাতালে ডাক্তারবাবু যদি তাদের মতন করে চিকিৎসা না করে, তাদের মতন করে যদি ইকুইপমেন্ট প্রাইভেট নার্সিংহোমে সাপ্লাই না দেয়, সেই ডাক্তারবাবুদের MBBS ডিগ্রি আটকে যাবে। ভয়ঙ্কর গুরুতর অভিযোগ। আমি বলছি দেখো,
ডাক্তারবাবুরা কি চেয়েছিল? দুর্নীতি মুক্ত স্বাস্থ্য ব্যবস্থা। এইটা তো একটা সরকারের প্রথম এবং প্রধান এজেন্ডা হওয়া উচিত। আর উল্টো দিকে এখনকার মামাটি মানুষের সরকার আমাদের কি উপহার দিল? উপহার দিল অভিক বিরূপাক্ষ সন্দীপ দে একটা নেক্সাস, যে নেক্সাসটা নাকি ডেড বডির সঙ্গে পর্নোগ্রাফি শুট করে। যে সাধারণ গরিব মানুষের জন্য হাসপাতালে ইকুইপমেন্ট আছে, সেই ইকুইপমেন্ট তৃণমূলের কোনো এক ডাক্তার বিধায়ক নেতার প্রাইভেট নার্সিং হোমে পাওয়া যাচ্ছে। জাল ওষুধের সিন্ডিকেটে দক্ষিণ কলকাতার নামি দামি ওষুধ কোম্পানির মালিকের যোগসাযোগ সামনে আসছে। আমি বলছি যে সমব্যাতি না শ্মশান জাতি কি সব প্যাকেজ ঘোষণা করেছিল, প্রকল্প। আমার মনে হয় এই তিলোত্তমার ক্ষেত্রে, অভয়ার ক্ষেত্রে, নির্যাতিতার পরিবারের ক্ষেত্রে হয়তো একই রকম প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করবার চেষ্টা করেছেন। তার জন্য বাবা মাকে ওই দেহ পোড়ানোর টাকাটা দিতে হয়নি। আপনি দেখুন এই যে দুর্নীতির সিন্ডিকেট বা সিস্টেম, এটা এতটাই গভীরে যে গভীরের মধ্যে দাঁড়িয়ে কন্যাশ্রী আপনি নেবেন, উল্টো দিকে আপনার মেয়েটা কলেজে ভর্তি হতে যাবে, 40,000 টাকা ঘুষ দিতে হবে। আপনি লক্ষ্মীর ভান্ডার নেবেন, লক্ষ্মীর যখন বস্ত্রহরণ হবে তারপর তার সরকার দাঁড়িয়ে বলবো 10 লক্ষ টাকা দিয়ে দেবো, রাস্তার নামকরণ করে দিতে পারি। স্বাভাবিকভাবে এই যে সিস্টেমটা তৈরি হয়েছে, এটা তো নির্বাচিত সরকারের প্রমোটে হয়েছে এবং এটা একটা রাজনৈতিক সিস্টেম। এখন জুনিয়র ডাক্তারবাবুরা প্রথম দিন থেকে যেটা করতে পারেননি, সবটাই ওনারা করেছেন, প্রথম দিন থেকে একটা জিনিস করতে পারেননি, সেটা হচ্ছে রাজনীতিটা করতে পারেননি। কারণ ওই জুনিয়র ডাক্তারবাবুদের একজন বলছিলেন না যে আমরা এখানে রাজনীতি করতে চাই না। আসলে জুনিয়র ডাক্তারবাবুদের এখানেই বলে 10 গোল দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ তিনি প্রথম দিন থেকে রাজনীতিটাই করছিলেন।